প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? মাইলস্টোন কলেজে তোমরা একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা অনুষদে ভর্তি হয়। তোমাদের সকলকে মাইলস্টোন কলেজের পক্ষ থেকে আমি শ্রী কুমার টিটো, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, মাইলস্টোন কলেজ ঢাকার উত্তরে অবস্থিত বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তোমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাইলস্টোন কলেজকে তোমার কলেজ হিসাবে গ্রহণ করেছো, এই জন্যে পুনরায় মাইলস্টোন কলেজের মাননীয় উপদেষ্টা এবং অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে আরও একবার আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রথম পাঠ পরিচিতিতে থাকছে হিসাব বিজ্ঞান পরিচিতি। শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি প্রথমেই আমাদের প্রিয় ক্যাম্পাস দিয়াবাড়ি ক্যাম্পাসের দুটি ছবি, একটা প্লেগ্রাউন্ড, একটা এন্ট্রেন্স এবং আমাদের ক্লাস বিল্ডিংয়ের ছবি প্রদর্শন করলাম। আমি শ্রী কুমার টিটো, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজ আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি। প্রথমে আমরা জেনে নিই হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান, হিসাব ও বিজ্ঞান এ দুটি শব্দের সম্মিলিত একটি রূপ। এখানে হিসাব বিজ্ঞান বলতে আর্থিক লেনদেন সমূহের গণনাকে বোঝায়, আর বিজ্ঞান বলতে কোনো বিষয় সম্পর্কে সঠিক, ব্যবহারিক ও বাস্তবিক বিশুদ্ধ জ্ঞানকে বোঝায়। সুতরাং হিসাব বিজ্ঞান বলতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক মাপকাঠিতে পরিমাপযোগ্য আর্থিক ঘটনাসমূহকে লিপিবদ্ধকরণ ও পরবর্তীতে উহাদের প্রক্রিয়াজাতের মাধ্যমে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতকরণ এবং প্রতিবেদন প্রস্তুত করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ হিসাব বিজ্ঞান একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেটা কিভাবে ধারাবাহিকভাবে কার্যকর হয় সেটা বলা হচ্ছে তথ্যের সংগ্রহ করা হয়, লিপিবদ্ধ করা হয়, ফলাফল নিরূপণ করা হয়, আর্থিক বিবরণী প্রস্তুতকরণ এবং প্রতিবেদন প্রস্তুত করা হয়। বিভিন্ন হিসাব বিজ্ঞানীগণ হিসাব বিজ্ঞানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমেরিকার বিখ্যাত হিসাব সংস্থা AICAP বলেন, আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহকে তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের পরিমাণে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও উহার ফলাফল বিশ্লেষণের কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। পয়েল অ্যান্ড লারসেন বলেন, অ্যাকাউন্টিং ইজ দ্য আর্ট অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, ইন্টারপ্রেটিং দ্য ফাইন্যান্সিয়াল ডাটা অফ অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক তথ্যকে শ্রেণীবিন্যাসকরণ, প্রতিবেদন প্রস্তুতকরণ এবং ফলাফল নিরূপণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। আমরা এই সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে হিসাব বিজ্ঞান হলো একটি ব্যবহারিক শাস্ত্র, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আর্থিক লেনদেন সমূহকে স্বীকৃত নীতি ও প্রথা অনুযায়ী বিজ্ঞানসম্মত উপায়ে সুষ্ঠু ও সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, ফলাফল নিরূপণ, আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও বিশ্লেষণের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার কৌশল। অর্থাৎ এই ধারাবাহিক প্রক্রিয়ায় প্রথমে আর্থিক যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে আমরা সংগ্রহ করব, সেগুলোকে লিপিবদ্ধকরণ করব, শ্রেণীবদ্ধকরণ করব, সংক্ষিপ্তকরণ করব, ফলাফল নিরূপণ করব, আর্থিক প্রতিবেদন প্রস্তুত করব এবং বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি প্রতিবেদন আমরা প্রস্তুত করব, যাতে পরবর্তী বছরগুলোতে এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা যায়। অর্থাৎ এই কাজগুলো ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তিত হয়। এই কাজগুলো করার যে কৌশল সেটিকেই অ্যাকচুয়ালি আমরা হিসাব বিজ্ঞান বলে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ সারা পৃথিবী কিন্তু এভাবেই তাদের অর্থনৈতিক কাজগুলো সঠিকভাবে করে আসছে এবং অর্থনৈতিক উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছে দেওয়ার জন্য হিসাব বিজ্ঞান তার
কার্য অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান সম্পর্কিত যে সমস্ত কাজ রয়েছে তার একটি ছক আমরা দেখব এখন। প্রথমেই আমরা আর্থিক লেনদেনসমূহ চিহ্নিত করব, পরিমাপ করব এবং লিপিবদ্ধ করব। তারপরে শ্রেণীবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ করব। তারপরে আর্থিক প্রতিবেদন তৈরি, লাভ লোকসান নির্ণয় ও উদ্বর্তপত্র তৈরি করব। সবশেষে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করব। এই কাজগুলো করার যে প্রক্রিয়া সেটাই আসলে হিসাব বিজ্ঞানের কাজ। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এটা হিসাব বিজ্ঞান বইয়ে বলা আছে যে হিসাব বিজ্ঞান এর উৎপত্তি মানব সভ্যতার মতোই প্রাচীন, অর্থাৎ পৃথিবীতে যখন মানব সভ্যতার উন্মেষ ঘটেছিল সেই সময় থেকে হিসাব বিজ্ঞান মানুষের সাথে আছে। তাই যুগভিত্তিক আলোচনা করা হয়, ডেট বা তারিখ দিয়ে এই আলোচনা করা সম্ভব নয়। আমরা এটিকে 4 ভাগে ভাগ করেছি: উন্মেষ পর্ব বা উন্নয়ন পর্ব, প্রাক বিশ্লেষণ পর্ব, বিশ্লেষণ পর্ব এবং আধুনিক পর্ব। উন্মেষ পর্বকে আমরা আবার 4 ভাগে ভাগ করেছি। প্রথমটি হলো প্রস্তর যুগ, দ্বিতীয়টি হলো প্রাচীন যুগ, তৃতীয়টি হলো বিনিময় যুগ, চতুর্থটি হলো মুদ্রা যুগ। অর্থাৎ সৃষ্টির উষলগ্ন থেকে 1494 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে আমরা উন্নয়ন পর্ব বা উন্মেষ পর্ব বলে থাকি। এই সময়ে মানুষের যে হিসাব ব্যবস্থা ছিল সেটাই আসলে এই পর্বের অন্তর্ভুক্ত। প্রস্তর যুগ অর্থাৎ যে সময় মানুষ কাঁচা মাংস খেয়ে জীবন ধারণ করত, আগুন জ্বালাতে শেখেনি, তখন কাঁচা মাংসের প্রয়োজনে তারা এগুলোকে রিজার্ভ করত। এখন যেমন মানুষ ফ্রিজে এগুলোকে রিজার্ভ করে রাখে বা সঞ্চিত করে রাখে, তখন তারা পশু জবাই করে সেটাকে বিভিন্ন শীতল গুহার মধ্যে লুকিয়ে রাখত এবং তারা এই গুহার মুখে মাটির ডেলা বা মুখে লাল মাটি দিয়ে দাগ কেটে বা রঙিন কোনো মাটি দিয়ে দাগ কেটে বোঝাতো ভিতরে কতটি পশু রক্ষিত আছে। এটি ছিল তাদের একটি কৌশল গণনার। এছাড়া দেখা যায় প্রাচীন পেরুর রাজধানী লিমায় তারা গিট দিয়ে বিভিন্নভাবে সুতায় গিট দিয়ে হিসাব রাখত। অর্থাৎ হলুদ সুতায় তারা স্বর্ণের হিসাব এবং সাদা সুতায় রূপার হিসাব আর সবুজ সুতায় তারা শস্যের হিসাব রাখত এবং প্রতিটি 10 বোঝাতে তারা একটি গিট দিত। এটি ছিল তাদের গণনার কৌশল। প্রাচীন যুগে আমরা যদি দেখি, যখন মানুষ আগুন জ্বালাতে শিখেছে তখন দেখা যায় প্রাচীনকালে আমাদের আর্য সভ্যতার যুগে আমরা দেখতে পাই আর্য সম্রাট সমুদ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য প্রথম তিনি অর্থশাস্ত্রের ব্যাখ্যা করেছিলেন এবং তার রাজ্যে তিনি প্রথম বাজেট প্রণয়ন করেছিলেন। এরপরে আমরা দেখি যে বিনিময় যুগে এসে বিভিন্ন হিসাব কার্যের অনেক উন্নতি সাধিত হয়েছে। যেমন গণনার জন্য আমরা দেখতে পাই যে তারা বিভিন্ন জিনিস আদান প্রদান করেছে, অর্থাৎ একটা জিনিসের প্রয়োজন হলে আরেকটা জিনিসের বিনিময়ে যার কাছে সেটি আছে সেটা নিয়েছে। যেমন কারোর যদি গরুর মাংসের দরকার হয়, সে বিনিময়ে একটি ছাগল বা 2টি ছাগল বা 3টি ছাগলের বিনিময়ে সেটি সংগ্রহ করেছে। এভাবে বিনিময় যুগ তার কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু এটা একটু কষ্টসাধ্য ছিল, কারণ যার যেটার প্রয়োজন ছিল না সে তার চেয়ে বেশি জিনিসটা সুবিধামতো সময় দাবি করে বসত। যার কোনো উপায় ছিল না সে বাধ্য হয়ে সেই লস দিয়ে বা ক্ষতি পুষিয়ে নিজের চাহিদাটা সাময়িকভাবে পূরণ করেছিল। এই অসুবিধা দূর করতেই মুদ্রা যুগের আবিষ্কার, অর্থাৎ যখন মুদ্রার আবিষ্কার হলো তখন প্রথমে স্বর্ণমুদ্রার আবিষ্কার হলো। স্বর্ণমুদ্রা যখন আমাদের বাজারে সংকট দেখা দিল তখন রৌপ্য মুদ্রার আবিষ্কার হলো। রৌপ্য মুদ্রা যখন সংকট দেখা দিল তখন তাম্র মুদ্রার আবিষ্কার হলো এবং সবশেষ চৈনিক সভ্যতায় এসে কাগজের আবিষ্কার হলো। তখন থেকে কাগজি মুদ্রা মানুষ আদান প্রদান করছে এবং এখনও আমরা ধাতব মুদ্রাগুলোকেও বাজারে দেখতে পাই। এই কার্যগুলো চলতে চলতেই সভ্যতার অনেক উন্নয়ন ঘটে। তখন 1494 খ্রিস্টাব্দ থেকে 1850 সাল পর্যন্ত সময়টাকে আমরা প্রাক বিশ্লেষণ পর্বে ভাগ করেছি। এই সময়ের শুরুতে অর্থাৎ ইতালির ভেনিস শহরের একজন বাসিন্দা লুকা পেসিওলি, তিনি ব্যক্তিগত জীবনে একজন ধর্মযাজক এবং গণিত শাস্ত্রবিদ ও জ্যামিতি শাস্ত্রবিদ ছিলেন। তিনি একটি বই লিখেছিলেন যে বইটির নাম সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা
আমি আবার বলছি, সুমাডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিকা, প্রপোর্শনিয়েট, প্রপোর্শনালিটা এই গ্রন্থের একটি অধ্যায়ে তিনি ডাবল অ্যাকাউন্ট সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি ব্যাখ্যা করেছিলেন। মোট কথা হিসাব বিজ্ঞানের নীতিমালা নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এই জন্য লুকা প্যাসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক হিসাবে আমরা অভিহিত করে থাকি। অর্থাৎ লুকা প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনক বা আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। তিনি 1494 খ্রিস্টাব্দে এই প্রথা বা পদ্ধতি প্রথম লিখেছিলেন এবং তিনি জন্ম নিয়েছিলেন ইতালির ভেনিস শহরে এবং ব্যক্তিজীবনে তিনি একজন ধর্মযাজক ছিলেন, গণিতশাস্ত্রবিদ ছিলেন এবং জিওমেট্রিশিয়ান বা জ্যামিতিবিদ ছিলেন। আমাদের যদি প্রশ্ন হয় যে তিনি ব্যক্তিগত জীবনে কী ছিলেন, তাহলে আমাদের উত্তরটা হবে তিনি একজন ধর্মযাজক ছিলেন। তো এই বিশ্লেষণ পর্ব অর্থাৎ এখান থেকে হিসাব বিজ্ঞান তার যাত্রা শুরু করে এবং তারপরে বিশ্লেষণ পর্বে এসে দেখা যায় অষ্টাদশ শতাব্দীতে এবং ঊনবিংশ শতাব্দী পর্যন্ত, বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত এই সময়কাল শিল্প বিপ্লবের ব্যাপক প্রসার ঘটে। কারণ ব্রিটিশ সাম্রাজ্য তখন সারা পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে এবং বড় বড় শিল্প কারখানা, কোম্পানির উদ্ভব হয়। তখন এক মালিকানা ব্যবসা অংশীদারি ব্যবসায় রূপ নেয়, অংশীদারি ব্যবসা কোম্পানিতে রূপ নেয় এবং সামাজিক হিসাব বিজ্ঞান, আয়কর নীতি, অবচয় ধারণা নীতি সহ বিভিন্ন ধরনের বিভিন্ন হিসাব বিজ্ঞানের শাখা প্রশাখা বিস্তার লাভ করতে থাকে এবং লুকা প্যাসিওলির ওই ডাবল অ্যাকাউন্ট সিস্টেমটা ব্যাপকভাবে প্রসারিত হয় এবং সেই সময় থেকে মানুষ হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তাটা আরও বেশিভাবে উপলব্ধি করে এবং আধুনিক যুগে অর্থাৎ 1950 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এর কার্যক্রম অব্যাহত রয়েছে। একটু বিশ্লেষণ পর্বে যে বিভিন্ন সংস্থার তৈরি এবং পৃথিবীতে দেখা যায় প্রায় 133টি বা 34টি হিসাব বিজ্ঞান সংস্থার তৈরি হয়, যার মূল সংস্থার নাম হলো গ্যাপ, GAAP, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এই সংস্থার মাধ্যমে পৃথিবীর যে 134টি সংস্থা রয়েছে, অঙ্গ সংগঠন, তারা বিভিন্ন বিচার বিশ্লেষণ করে তথ্যের উদ্ভাবন করেন এবং সেটি গ্যাপ এই সংস্থায় প্রদান করেন। সেখান থেকে স্বীকৃতি লাভের পরে সেটি পৃথিবীর সমস্ত দেশে সেই নীতিটিকে আইনি রূপ দিয়ে ছড়িয়ে দেওয়া হয়। সেভাবেই পৃথিবীর সব দেশে হিসাব বিজ্ঞানের কাজগুলো চলতে থাকে। আর আধুনিক যুগে কম্পিউটারের আবিষ্কার হিসাব বিজ্ঞানের কাজকে আরও সহজ ও সুন্দর এবং গতিশীল করেছে। ব্যাংকে গেলে আমরা দেখতে পাই বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে হিসাব বিজ্ঞানের কাজগুলো অতি দ্রুত এবং সাবলীলভাবে নিখুঁতভাবে উপস্থাপন করা হচ্ছে, সম্পন্ন করা হচ্ছে এবং গ্রাহকগণ তাদের কাজগুলো সাথে সাথেই তথ্য আকারে মোবাইলে বা হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে সেই তথ্যগুলো পেয়ে যাচ্ছে। তার হিসাবের অবস্থা কী আছে সেটা জানতে পারছে, বাসায় বসে এগুলোকে করতে পারছে, বাসায় বসে টাকা উত্তোলন এবং আদান প্রদান সব কিছুই করতে পারছে। এভাবেই হিসাব বিজ্ঞান তার কাজ অব্যাহত রেখেছে। ভবিষ্যতে এটি আরও উৎকর্ষতা লাভ করবে বলে আমরা বিশ্বাস করি। হিসাব বিজ্ঞানের ভাষা হিসাবে আমরা ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানকে ব্যবহার করে থাকি। কেন হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়? হিসাব বিজ্ঞান এর নিজস্ব একটা রীতিনীতি রয়েছে। রীতি অর্থাৎ কনভেনশন অ্যান্ড প্রিন্সিপালস, অর্থাৎ এই বিজ্ঞানসম্মত রীতিনীতি রয়েছে যার মাধ্যমে সে আর্থিক ফলাফল সঠিক এবং সুন্দরভাবে নির্ণয় করে থাকে। অর্থাৎ ব্যবসায়ের যে মূল লক্ষ্য আর্থিক ফলাফল নির্ণয়, সেটা হিসাব বিজ্ঞান করে থাকে এবং সঠিক তথ্য দিয়ে থাকে। আর্থিক অবস্থা প্রকাশ করে থাকে, অর্থাৎ কারবারের আর্থিক অবস্থা কেমন, ভালো না খারাপ, সেই প্রতিবেদন হিসাব বিজ্ঞানের মাধ্যমে প্রকাশ করে থাকে। নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে নগদ অর্থের আগমন এবং নির্গমনের যে তথ্য রয়েছে সেটি তারা প্রকাশ করতে সক্ষম। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করা, সেটাও হিসাব বিজ্ঞান করে থাকে। এবং সর্বোপরি ব্যবহারিক জ্ঞান চর্চা, অর্থাৎ হিসাব বিজ্ঞানের হিসাব সম্পর্কিত যত জ্ঞান রয়েছে সবই হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা পেয়ে থাকি। এক কথায় হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। পরবর্তীতে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের আরও অনেক কিছু জানতে পারব। সকলের সুস্থতা এবং সুন্দর জীবন প্রত্যাশায় এখানেই শেষ করছি।